দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল ভারতের আসাম। নেপালে বিক্ষোভ থেকে সৃষ্ট সহিংসতায় মৃত্যু বেড়ে 72, প্রত্যেকের পরিবার পাচ্ছে 10 লাখ নেপালি রুপি। এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলা শুরু রাত 8:30টায়। এবারে পুরো আয়োজন। বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশে রিক্টার স্কেলে 5.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রবিবার বিকাল 5:11 এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। সংস্থাটি জানিয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলি। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয় এই ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইতিহাসের স্মরণীয় অধ্যায় রচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার সমাপ্তি ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেছেন, এখন থেকেই উৎসব সৃষ্টি হবে এবং এই উৎসব নিয়েই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার বিকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে বৈঠক শেষে অধ্যাপক ইউনূস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই সনদ ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা বলেন, কোনো রকম দ্বিমত রেখে নয়, সবাই একমত হয়েই নির্বাচনে যাবে। এটি বাস্তবায়ন করা গেলে পৃথিবীর অন্যান্য দেশ ও বাংলাদেশকে অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। যদি আমরা দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এইটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে। আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি, এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। এটার থেকে বিচ্যুত হবার উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এবারে ক্যাম্পাসে ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল 9:30 থেকে চাকসু ভবনের 2য় তলায় শুরু হয় এই কার্যক্রম, চলবে মঙ্গলবার পর্যন্ত। আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী বুধবার পর্যন্ত। প্রতিদিনই বিকেল 3:30 পর্যন্ত চলবে এই নির্বাচনের কার্যক্রম। হল সংসদের পদের জন্য 200 টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য 300 টাকায় মনোনয়ন সংগ্রহ করা যাচ্ছে। রবিবার চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার হয়েছে 27,634 জন। বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে আগামী রবিবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। আর 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ট্যাক্স প্রদান কার্যক্রম সহজ করতেই ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করেছে এনবিআর। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স অনলাইনে নিতে চায় এনবিআর। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথাই জানিয়েছেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অনলাইনে ট্যাক্স দিতে পারলে উভয়ই লাভবান হবেন, তবে সেবা দিতে কোনো কার্পণ্য না করতেও এনবিআরকে অনুরোধ করেছেন অর্থ উপদেষ্টা। এনবিআরের প্রত্যাশা, রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ট্যাক্স রিটার্নে মাইন ফলক হিসেবেই কাজ করবে এবং দুর্নীতি অনেকটাই কমবে। এই ধরনের সিস্টেমে এটা একটা বড় সুবিধা হলো, যেহেতু আমাদের নিজেদের লোকরা তৈরি করেছে, সুতরাং যে কোনো প্রবলেম হলে ওরা খুব দ্রুত বুঝতে পারবে এবং দ্রুত অ্যাড্রেস করতে পারবে। আমাদের এনআইডি সার্ভার থেকে আমাদের ডাটা আনতে হয়, আমাদের বিটিআরসি সার্ভার থেকে আমাদের মোবাইল ফোনের ডাটা ম্যাচ করতে হয়। ফলে ইন্টারডিপেন্ডেন্সি থাকার কারণে কোনো একটা জায়গায় সমস্যা হলে এটা হয়। তবে আমরা আশাবাদী যে এটা যদি আমরা ব্যবহার করি এবং আমাদের যার যেখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা আমাদেরকে সাথে সাথে জানান, তাহলে আমরা খুব
সহজ এটার সমাধান করব। দেশ বিদেশের অসংখ্য ভক্ত, অনুরাগী আর স্বজন সহকর্মীকে কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা করলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই লালন সম্রাজ্ঞীর প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাঁর শূন্যতা ছুঁয়ে গেছে সবার হৃদয়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানে প্রাণভোমরার অস্থায়িত্ব তুলে ধরেন লালন। শনিবার রাতে খাঁচা ফেলে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের প্রাণ পাখি উড়ে গেছে। রবিবার সকালে আকাশ অঝরে কাঁদছিল। ঠিক তখন এই সাধকের নিথর দেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃষ্টিস্নাত সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজন করে। ফরিদা পারভীনের প্রতি বৃষ্টির মতোই ঝরে পড়ে স্বজন, সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা, ভালোবাসার অশ্রু। এই মানুষটার কণ্ঠে যদি আমি লালন শাহের গান না শুনতাম, লালন শাহের গান গাইবার যে প্রচেষ্টা আমার মধ্যে হয়তো আসতো না, বা আমি লালন সঙ্গীত করতামও না। লালনের গান গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিশ্বে পৌঁছে দেওয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন নানা বয়সের মানুষ। তাকে নিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। শূন্যতা তো অবশ্যই হবে, কারণ এই সব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন, শতাব্দীতে এক একজন আসেন, সুতরাং তাদের শূন্যতা হবে। আমি আমার এলাকার এক বড় বোনকে হারিয়েছি। নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হলো। আমি জানি না ওনার জায়গা আর পূরণ হবে কিনা। ফরিদা পারভীন তো আরেকটা হয় না, ফরিদা পারভীন আরেকটা হওয়ার প্রশ্নও আসে না, কিন্তু এক একটা প্রজন্মকে তার আগের প্রজন্ম থেকে যে পরম্পরা ধরে যে আগায় যেতে হয় শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য, সেই যে একটা বিশাল গর্ত হয়ে গেল। লোকগানের গুণী এই শিল্পীর মৃত্যুতে গানের ভুবনে যেন নেমে এসেছে এক শূন্যতা। উনি সারা জীবন যতদিন গান থাকবে, সাইজির গান থাকবে, উনিও থাকবে। আমরা আর কখনো এই শূন্যতা পূরণ করতে পারবো না। আমাদের সবসময় একটা কথা বলতে চাই যে সত্য বল সুপথে চল। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফরিদা পারভীনের জানাজা হয়। পরে তার মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ায়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। ডেঙ্গুতে পুরুষদের তুলনায় নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। চিকিৎসকরাও জানিয়েছেন, নারীর অসুস্থতায় সিদ্ধান্তহীনতা, অবহেলা এবং হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে এই ঝুঁকি বাড়ে। এছাড়া এবার ডেঙ্গু ঠিক কোন ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে সে বিষয়ে কোনো গবেষণা পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবছর ডেঙ্গুতে নারীর আক্রান্তের হার 40% এবং মৃত্যু হার 45%। পুরুষদের তুলনায় এই হার কম হলেও নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। আবার বয়স বিবেচনায় 21 থেকে 25 বছর বয়সীদের আক্রান্তের সংখ্যাও বেশি। নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি হওয়ার কারণ হিসেবে পরিবারের সিদ্ধান্তহীনতাকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। যে ডাক্তারের কাছে যেতে হবে এই সিদ্ধান্তটি কে নেয়? পুরুষ নেয়। নিজের ক্ষেত্রে সে চলে যায় ডাক্তারের কাছে, এখন মহিলাটাকে তো নিয়ে যেতে হবে, সেই গুরুত্ব হয়তো দেয় না। ঠিক আছে, আর মহিলারাও আমাদের সমাজে যেটা হয়েছে, মুখ ফুটে দাবি করার প্রবণতা এখনও মহিলাদের ভিতর নাই। শপিংয়ে যাওয়ার জন্য মহিলারা যতটা উৎসাহী হয়, স্বাস্থ্যের ডাক্তারের কাছে যাওয়ার জন্য অতটা উৎসাহী হয় কিনা, দুটোর ভিতর দেখুন পার্থক্য পাওয়া যাবে। এদিকে চলতি বছরে ডেঙ্গুর কোন ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তা জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। তবে চিকিৎসকরা বলছেন, নিজেদের হাসপাতালে মৃত্যুর পর্যালোচনা করছেন তারা। যদি কেউ একটা স্টেনে আক্রান্ত হয়ে যায়, অ্যাজ ফর এক্সাম্পল কেউ হয়তো ডেন 1-এ আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে ডেন 2 বা 3-তে কোনোটা আক্রান্ত হয়েছে, তার কিন্তু সিভিয়ারিটি বেশি হবে। সেই ক্ষেত্রে বলাই যায় যে সেকেন্ড টাইম এবং অনওয়ার্ড যেসব যারা আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, তাদের ডেথ সংখ্যাটা অবশ্যই বেশি। ধরন যাই হোক, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফরিদপুর 4 আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ এবং পুনর্বহলের দাবিতে ভাঙায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লাগাতার অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব রুটের যাত্রীরা। রবিবার সকাল 6টা থেকে ভাঙ্গা উপজেলার
পুকুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে সড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ ও এপিবিএন ও সেনাবাহিনী মাঠে রয়েছে। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় এবং আদালতের প্রধান ফটকে এই কর্মসূচি পালিত হয়। একই সময়ে জেলা নির্বাচন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং জেলার 9টি উপজেলাতেও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে কমিটির পক্ষ থেকে 3 দিনের হরতালের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আধাবেলা হরতালের কর্মসূচি চলবে। এই সময় শহরের দোকানপাট খোলা থাকলেও সরকারি অফিস আদালত বন্ধ থাকবে এবং দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে শহরের ভেতরে 2 চাকার যানবাহন চলাচল করবে। পোশাক শ্রমিকদের জীবনের গল্প নিয়ে দীপ্ত টেলিভিশনে আসছে নতুন মেগা ধারাবাহিক নাটক খুশবু। দীপ্ত স্টার হান্টের বিজয়ী এবং তারকা অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত এই নাটক 15 সেপ্টেম্বর থেকে প্রতিদিনই প্রচারিত হবে। গ্রামের সহজ সরল মেয়ে খুশবু পারিবারিক কারণে ছুটে আসেন শহরে। এখানে এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হন তিনি। পরে নানা প্রতিকূলতার মধ্যে জীবিকার তাগিদে কাজ শুরু করেন গার্মেন্টসে। এমনই গল্পে দীপ্ত টিভিতে আসছে নতুন মেগা ধারাবাহিক খুশবু। এতে দেখা যাবে পোশাক শ্রমিকদের গল্প, পারিবারিক টানাপোড়েন ও সমাজের নানা অসঙ্গতির চিত্র। রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্টের বিজয়ী মিষ্টি ঘোষ নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। নতুন গল্পের নতুন প্রাণ হয়ে আরও আসছেন সাকিব হোসেন, শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী ও মারিয়া মৌ। খুশবু গল্পটা দেখবে গল্পের জন্যই। স্ক্রিপ্ট রাইটিং অসাধারণ। আপনি যদি খুশবুর একটা এপিসোড দেখেন, আপনি ডেফিনেটলি আমি এতটুকু কনফিডেন্ট আমার মধ্যে আছে যে আপনি কন্টিনিউ করবেন। দীপ্ত স্টার হান্টের পরে এত বড় একটা মেগা সিরিয়ালের সুযোগ পাওয়া লাইক ইটস আ ভেরি বিগ থিং ফর মি। আমি আশা করছি যে আসলে এই সুযোগটাকে আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো। খুশবুতে নবীনদের পাশাপাশি আছেন তারকা শিল্পীরাও। ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষার দুর্দান্ত অভিনয় দেখা যাবে ধারাবাহিকটিতে। দীপ্তর একটা দারুণ অডিয়েন্স আছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের মা খালারা যেই টাইপের গল্প পছন্দ করে, সম্পর্কের গল্প, দুঃখের গল্প, প্রাপ্তির গল্প, তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত এসেন্সই আছে খুশবুতে। বিশেষ চরিত্রে চমক হিসেবে রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকটির কলিজা কাবাব শিরোনামের একটি আইটেম গানেও নেচেছেন তিনি। খুশবুতে আমি তিতলি মির্জার ক্যারেক্টার করছি এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমার কাজ করে খুব ভালো লেগেছে বিকজ এরকম মেগা সিরিয়ালে প্রথমবার এবং এত বড় অ্যারেঞ্জমেন্ট করে কাজ হয়েছে, মানে দিস ইজ কোয়াইট ইমপ্রেসিভ। আহমেদ খান হিরোকের গল্পে খুশবু নির্মাণ করেছেন জনপ্রিয় মেগা ধারাবাহিক মাশরাফি জুনিয়রের পরিচালক সাজ্জাদ সুমন। নির্মাতা জানান, নতুন গল্পের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করতে চান তিনি। খুশবু একটা ডিফারেন্ট গল্প, যেটা আমরা সিরিয়াল বলতে একটা ফর্মেটিভ গল্পের মধ্যে থাকি, একটা ফর্ম থেকে আমরা বেরিয়ে গেছি। যেমন আমাদের এই গল্পের একটা পটভূমি হচ্ছে গার্মেন্টস, তো গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আসলে ওইভাবে কোনো বাংলাদেশে কোনো সিরিয়াল হয়নি। খুশবু প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা 7:30টায় ও রাত 10:30টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। আর সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা থেকে কিছু মৃতদেহ উদ্ধারের কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে জেনজিদের আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি নিহতের প্রত্যেকের পরিবারকে 10 লাখ নেপালি রুপি আর্থিক সহায়তা ঘোষণা দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর দেশব্যাপী বহাল থাকা কারফিউ প্রত্যাহার করা হয়েছে। নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলের কাছে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহলের জোর দাবিও জানিয়েছে।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির সামরিক বাহিনীর অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই শনিবার পৃথক সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে। শনিবার আফগান সীমান্তের লাগোয়া ওয়াজিরিস্তান এবং লোয়ার দির এলাকায় পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর 3টি আস্তানায় অভিযান চালায় দেশটির সেনারা। এ সময় হতাহতের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা বাজৌরে 22 জন তালেবান সদস্য প্রাণ হারিয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পৃথক অভিযানে তালেবান সদস্য নিহত হয়েছে আরও 13 জন। এবারে খেলার খবর জানাচ্ছি। এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। নানা গুঞ্জন আর অনিশ্চয়তার শেষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দু দলই নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করতে চায়। টুর্নামেন্টে সবশেষ 2022 সালে সুপার 4-এ ভারতকে হারিয়ে ফাইনালের পথ সহজ করেছিল পাকিস্তান। তবে সাম্প্রতিক পারফরমেন্স ভারতকে এগিয়ে রাখছে। টি-20তে দুই দল মুখোমুখি হয়েছে মোট 13 বার। ভারত জিতেছে 10টিতে আর পাকিস্তানের জয় মাত্র 3টি। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল ভারতের আসাম। নেপালে বিক্ষোভ থেকে সৃষ্ট সহিংসতায় মৃত্যু বেড়ে 72। প্রত্যেকের পরিবার পাচ্ছে 10 লাখ রুপি। এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলা শুরু রাত 8:30টায়। আর দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।